বসন্ত বরণ অনুষ্ঠান শেষে আনিকা কলেজ গেট দিয়ে বের হয়ে রিকশায় উঠতে যায়, ঠিক তখনই তার শাড়ির আঁচলটা অন্য রিকশার চাকার সাথে লাগে। আচমকাই শাড়িটা টান লাগে, ঠিক তখনই শাড়ির আঁচলটা কেউ ধরে ফেলে। আনিকা হঠাৎ হয়ে যাওয়া ঘটনার ভয় পেয়ে যায়। ঠিক তখন যেই মানুষটি শাড়ির আঁচল ধরে, সে বলে ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু হয়নি। আনিকা ভয় কথা বলতে পারছে না। অপরিচিত ছেলেটি তখন বলে, ম্যাম আপনি এদিকে আসুন, বলে আনিকার হাত ধরে রাস্তার একপাশে দোকানে নিয়ে আসে আর পানির বোতল কিনে পানি খেতে দেয়। আনিকা কিছু না বলেই পানি খেয়ে নেয়। কিছুটা স্বাভাবিক হয়ে ছেলেটিকে বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ছেলেটি বলে, চোখে এটা তো আমার দায়িত্ব ছিল, বাই দ্য ওয়ে আপনার নাম কি? আনিকা এই বলে চুপ করে থাকে। ছেলেটিও বলে ওঠে, আমার নাম আবরার। ও আচ্ছা। আবরার আবার বলে ওঠে, মিস আনিকা একটু সাবধানে চলাচল করবেন আর নিজের কেয়ার করবেন, মুচকি হেসে। আনিকা, পারবো না কেয়ার করতে, লাইফে কেউ আসবে যে আমার কেয়ার করবে, তাই থাকি না একটু কেয়ারলেস, বলেই হালকা হাসে। আবরার, ও আচ্ছা। আনিকা, ঘুম। আনিকা চলে যেতে নিলেই আবার ডেকে বলে, আবরার, এই মিস আনিকা, একটা কথা বলার ছিল। আনিকা, কি কথা? ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আবরার, নীল শাড়ি, নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে খোপা, কানে ঝুমকো, তারপরও কিছু একটা নেই যার ফলে ইনকমপ্লিট লাগছে আপনাকে, মুচকি হেসে বলল আবরার। এতক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে সবই শুনছে আনিকা খুব শান্তভাবে তাকিয়ে বলল, ও আচ্ছা তাই বুঝি। আবরার ঘুম দেয়। এই বলে আবরার চলে যায়। আনিকা তাকিয়ে আছে তার যাওয়ার দিকে, তারপর সে গিয়ে রিকশায় উঠে সোজা বাড়ি চলে যায়। কিন্তু বাড়ি গিয়ে সে 100 ভোল্টের শক খায়। কারণ আজ তার বিয়ে ঠিক করে তার বাবা। আনিকা কিছু না বলেই ঘরে চলে যায়। কারণ তার বলার কিছু নেই, বাবার মুখের উপর কথা বলতে শিখেনি আনিকা, আর তারও তো কোনো রিলেশন নেই যে সে বাধা দিবে। আর এইদিকে আবরার তো মহা খুশি। প্রথম দেখায় ভালোবেসে ফেললো প্রিয়তমাকে। 2 দিন পর আজ হলুদ, তাই আনিকাকে কাঁচা হলুদ রঙের শাড়ি পরানো হয় আর সবাই হলুদ লাগানোর কাজে বিজি। আনিকাও মুচকি হেসে সবার হলুদ গ্রহণ করছে। হলুদের ধকল শেষে সবাই ফ্রেশ হয়ে যে যার মতো ঘুমিয়ে যায়। ঘুমাতে পারেনি আনিকা, সে ভাবছে তার সেই মানুষটি কেমন হবে। সে কি তাকে খুব ভালোবাসবে, নাকি নিয়ম মাফিক ভালোবাসা কিছুদিন পর ফুরিয়ে যাবে, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকালে সবার হইচইয়ে ঘুম ভেঙে যায় আনিকার। পার্লারে মেয়েরা আসে সাজাতে, তার আগে আনিকার মা তাকে খাইয়ে দেয় অশ্রুসিক্ত চোখে। আনিকা নিজেকে সামলে নেয়। দুপুর 2টায় বর আসে। এতক্ষণে আনিকার সাজানো শেষ। আজ লাল বেনারসি শাড়ি, গহনা, হাত ভর্তি লাল রেশমি চুড়ি, মাথায় লাল ওড়না দেয়া, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় কাজল, সব মিলিয়ে লাল টুকটুকে বউ যাকে বলে। বর বউ আলাদা জায়গায় বসানো হয়, কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শেষ হজ। বিদায়ের সময় এসে গেছে আনিকার বাবা বরের হাতে আনিকাকে তুলে দিয়ে বলল, বাবা আমার মেয়েটাকে দেখে রেখো, বলেই কেঁদে দেয়। বর, বাবা চিন্তা করবেন না, আমি ওকে আগলে রাখবো। আনিকা হঠাৎ মনে হলো কণ্ঠটা তার খুব চেনা, কিন্তু ওইদিকে তেমন খেয়াল করলো না। সে তো মা বাবাকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে গাড়িতে উঠানো হলো, কিন্তু আনিকা নীরবে কেঁদেই যাচ্ছে। বর বউ দুজনই চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলছে না। আনিকা গাড়ির জ্বালা দিয়ে বাইরে দেখছে আর কাঁদছে। 1 ঘন্টা পর বাড়ি পৌঁছে গেল। হলরুমে বসানো হলো আনিকাকে। আনিকার শাশুড়ি আনিকার মাথায় হাত দিয়ে বলল, কখনো আমাকে শাশুড়ি বলো না, আমি চাই তুই আমার মেয়ে হয়ে থাকবি। কি সব সময় আমার মেয়ে হয়ে থাকবি তো? আনিকা অবাক চোখে তাকিয়ে আছে, কারণ এমনও কি হয় কখনো। মিসেস আনিতা, আনিকার শাশুড়ি আবার বলা শুরু করলেন, আনিকা আমি তোমাকে তুই করে বলছি প্রথম থেকে, যাতে তোমার সংকোচ বোধ কাটে। আমি চাই তুমি আমার সংসারটাকে তোমার করে নাও।
কখনো মামে দুজন মিলে গল্প করব আর দুজনই সংসারটাকে গুছাবো। আনিকার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনিকা ভাবেনি কখনো এমন কিছু সে পাবে, যেখানে সবাই তাকে নিজের করে নিবে। চোখ মুছে স্মিত হেসে শাশুড়ির হাতে হাত রেখে বলল, আম্মু দেখে নিও, কখনো তোমার মনেই হবে না আমি তোমার ছেলের বউ। কখনো ভুল করলে কান মলে দিও, খুব করে বকে দিও। আমি সব কাজ পারি না, কিন্তু যদি তুমি শিখিয়ে দাও তাহলে সব পারবো। আমি চাই তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও। মিসেস আনিতা প্রশান্তির হাসি দিয়ে আনিকাকে বুকে জড়িয়ে নেয়। আনিকাও জড়িয়ে ধরে। আনিতা বলে উঠলেন, তুই আমারই মেয়ে, কিন্তু কখনো আমার পাজি ছেলে কিছু বললে আমাকে বলবি, মেরে কান ছিঁড়ে ফেলবো। আনিকা মুচকি হেসে বলল, ঠিক আছে। একটু পর খেয়াল করলো, হলরুমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এতক্ষণ, আর অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এর ভিতর একজন বলে উঠল, মামের গল্প শেষ হলে মেয়েটাকে একটু বিশ্রাম করতে দাও। পুরা দিনটাই তো ধকল গেছে মেয়েটার ওপর। আনিকার শাশুড়ি, হ্যাঁ ভাবি ঠিক বলেছেন, আমার খেয়ালই ছিল না। তারপর সবাই আনিকাকে একটা ঘরে নিয়ে গেল। একটা মেয়ে এসে আনিকার হাতে শাড়ি দিয়ে গেল আর বলল চেঞ্জ করে নিতে। আনিকাও বাধ্য মেয়ের মতো চেঞ্জ করে নিল। এর কিছুক্ষণ পর দুটো মেয়ে হাতে করে ডালা ভর্তি বেলি ফুল নিয়ে এলো। বেলি ফুল বললে ভুল হবে, আসলে বেলি ফুলের গহনা। মেয়ে দুটো এসে আনিকাকে সাজিয়ে দিল, হাতে গলায় কোমরে বেলি ফুলের গহনা। তারপরেও যে কেউ দেখলেই পরি বলবে। আনিকার ননদ আরিয়ানা ভাবিকে তার ভাইয়ের ঘরে বসিয়ে দিয়ে আসে। আনিকা অবাক হয়ে পুরো ঘর দেখছে, কারণ পুরো ঘরটাই তার মনের মতো করে সাজানো। বিছানার এক পাশে একটি ড্রেসিং টেবিল, তার পাশেই আলমিরা, তবে আলমিরার মধ্যে ডিজাইন করে একটা মেয়ে আর ছেলে বারবি ডল আঁকা। ঠিক তার এক পাশে মিস্টার এবং মিসেস লেখা, যা দেখে আনিকা অবাক হয়। রুমের এক পাশে পিঙ্ক কালারের একটি টেডি বিয়ার, আরেক পাশে ডিভান রাখা। আনিকা এইসব দেখতে দেখতে কিছু একটা শব্দ পেল। হ্যাঁ, দরজা খোলার শব্দ। পিছনে ফিরে তাকাতেই ভূত দেখার মতো চোখ বড় বড় করে চিল্লিয়ে বলে উঠল, আনিকা আপনি? আবরার, আরে আরে চুপ। হ্যাঁ আমি কেন? অন্য কারো আশা করছিলে বুঝি? এক চোখ টিপে। আনিকা, উফ, আপনি এখানে কেন? এই ঘরে কি? বেশ রেগে। আবরার, আমার বাড়ি আমার ঘর, তো আমি থাকবে না তোকে থাকবে। আনিক কি? অবাক হয়ে। আবরার, ও হ্যালো মিসেস আবরার, মুখ বন্ধ করো, মশা ঢুকবে। আনিকা, মিসেস আবরার মানে? এই শুনো, আর শক দিবেন না। এমনই হার্ট দুর্বল, এখনই হার্ট অ্যাটাক করব। মুখ ফুলিয়ে। আবরার, হ্যাঁ তুমি মিসেস আবরার? আরে উল্টো আমি শকর, তুমি তোমার বর চিনতে পারছো না তাই? আনিকা, আসলে আমি আপনার ছবি দেখি নাই তাই চিনি নাই। আবরার মুচকি হেসে, আমি জানি তুমি ছবি দেখো নাই, তাই তো সারপ্রাইজ দেওয়ার জন্য হলুদের দিন থেকেই প্ল্যান করেছি। আনিক, আপনি জানতেন? ধুর, আমার সাথে চিটিং হইছে, থাকবো না আমি এখানে। বলেই বলে যেতে নেয়। তখন আবরার পিছন থেকে হাত ধরে টেনে এনে কোমর জড়িয়ে ধরে বলে, আবরার, পিচ্ছি জানতাম, তবে এত পিচ্ছি তা জানতাম না। চোখ ছোট করে মুচকি হাসি দিয়ে। আনিকা, আমি পিচ্ছি না, ওকে। আমার এখন বিয়ে হয়ে গেছে। রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আবরার হেসে উঠে বলল, হ্যাঁ, এই পিচ্ছিটাকেও ভালোবাসি। তার রাগী ভাব, বাচ্চাদের মতো কথা বলা, তার দুষ্টুমিগুলোই ভালোবাসি। আবরারের দিকে তাকিয়ে তার কথা শুনছিল। আবরার তো মিসেস আনিকা। আবরার, চলো। আনিকা লজ্জা পেয়ে বলল, কোথায়? আবরার আনিকার হাত ধরে বারান্দায় নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিল। তার পাশে আবরার বসল। কিছুক্ষণ চুপ থাকার পর আবরার আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলা শুরু করলো,
জানো আনিকা, বিয়ে যে দিন ঠিক হয় সেই দিন তোমাকে দেখিয়ে তোমার শাড়ির আঁচল আটক দেখি, তা তো তুমি জানোই। কখন যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জানি না, তবে হ্যাঁ, খুব মায়া জন্মে গেছে। বিয়ে ঠিক হওয়ার নিয়ম করে তোমার বাসার সামনে যেতাম। আমার বেশি কিছু চাই না, শুধু চাই তুমি আমার পাশে থাকো। আমার উপর রাগ করো, আমায় অধিকার দেখিয়ে বকাবকি করো, অভিমানী সুরে ছোট বড় অবদান করে বসো। আমি চাই আমার সকালটা তুমি দিয়ে শুরু হোক আর রাতটাও তুমি দিয়ে সমাপ্তি। কি থাকবে তো আমার সাথে সারা জীবন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আনিকা হালকা হেসে আবরারের কাঁধে মাথা রেখে বলে, আজ আকাশের চাঁদটা কত সুন্দর না? ভীষণ মায়াবী। আবরার, তুমি আসলেই আমার মায়াবী। আজ থেকে আমাকে তুমি করে বলবে, খুশি হয়ে। আনিক, তোমার প্রশ্নের জবাব আমি দেইনি। তাহলে তুমি এইসব বলছো যে? আবরার কিছু কথা বলার প্রয়োজন পড়ে না। আনিকা মেয়েরা তার কাঁধেই মাথা রেখে জ্যোৎস্না বিলাস করে, যার পাশে চিরজীবন থাকার ইচ্ছা পোষণ করে, ঠিক তুমিও তাই করলে। আনিকা আবরারের কাঁধে মাথা রেখেই বলল, ঘুম ঠিক। আবরার আনিকার হাত ধরে বলে, আনিকা জানো, আজও তোমার সাজ অসম্পূর্ণ লাগছে, কিছু একটা নেই। ভাবুক হয়ে আনিকা আবরারের কাঁধ থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে আছে আর জিজ্ঞেস করলো, কি অসম্পূর্ণ লাগছে? আবরার আনিকাকে হাত ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে রেখে বলল, আবরার, ওয়েট দিচ্ছি। আনিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার একটা প্যাকেট থেকে পাতায় মোড়ানো বেলি ফুলের মালা বের করলো আর আনিকার খোপায় গেঁথে দিল। আনিকা অবাক হয়ে তাকিয়ে আছে। আবরার, এবার ঠিক লাগছে, টেরি স্মাইল দিয়ে। আনিকা নির্বোধের মতো তাকিয়ে আবরারকে দেখছে। আবরার দুষ্টু হেসে বলল, হয়েছে হয়েছে, আর দেখতে হবে না, আমি জানি আমি কি। দুষ্টু হেসে আনিকা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। আবরার, আনিকা আজ আমার সাথে গল্প করবে। আমি তোমাকে জানতে চাই। না হয় তুমি আমাকে জেনে নিও। মৃদু হেসে আনিকা গোমরা মুখ হালকা হেসে, হ্যাঁ চলো। আবরার আর আনিকা বারান্দায় দোলনায় বসে আছে। আবরার ওকে গল্প শোনাচ্ছে, কিন্তু কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে দেখে আনিকা তার কাঁধেই ঘুমিয়ে পড়েছে। আবরার, আমার পাগলি বউ, উনি নাকি গল্প শুনবে? এইটুকুতেই ঘুম। মুচকি হেসে আবরার আনিকাকে পাজা কলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। পাশে বসে আবরার তাকিয়ে থাকে ঘুমন্ত ফুল দিয়ে সাজানো তার পিচ্ছি পাগলি বউয়ের দিকে। এই করেই রাত কেটে যায়। সকালে আনিকা আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে আবরার তার পাশেই বসে তাকিয়ে আছে। এতে আনিকা কিছুটা লজ্জা পেয়ে গেল। আবরার, শুভ সকাল মিসেস আনিকা। আবরার আহমেদ। আনিকা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আবরার আবার বলল, আর লজ্জা পেতে হবে না, লজ্জায় লাল টমেটো হয়ে গেছো। না জানি ভুল করে কখন খেয়ে ফেলি। চোখ ছোট করে টেরি স্মাইল দিয়ে আনিকা লজ্জায় লাল হয়ে কোনো রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। আবরারও একই সাথে যায়। আনিতা, কিরে আম্মু, তুই নিচে এলি যে? তোর জন্য তো নাস্তা রুমেই পাঠিয়ে দিতাম। আনিকা, মেয়েও বলো আবার বড় করে দাও। এ কেমন কথা আম্মু? আনিতা আরেকে করল পর অবাক হয়ে আনিকা, তাহলে নাস্তা রুমে পাঠাবে বলছো যে? আনিতা, আচ্ছা মা, ভুল হয়ে গেছে। আনিকা, ওকে আজকের মতো ঠিক আছে, কিন্তু আর যেন না শুনি। আনিতা, ঠিক আছে আমার মা, আর হবে না। আবরার অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে হচ্ছেটা কি? আবরার, আরে আম্মু, আমি কি তোমার ছেলে না? তুমি আনিকাকে পেয়ে আমাকে ভুলে গেলে ন্যাকা কন্যা করে। আনিতা, ভুলবো কেন? এখন তো আমার তিনটা ছেলে মেয়ে।
দিন যেতে লাগলো আর আনিকা আবরারের দুষ্টু মিষ্টি ভালোবাসা আর পরিবারের ভালোবাসায় তাদের ভালোই চলছিল, পূর্ণতা পেল তাদের ভালোবাসা। আবরার আর আনিকার ভালোবাসার স্নিগ্ধ আবেশে। আবরারের সকাল শুরু হয় আনিকার দুষ্টুমিতে, আর রাত শেষ হয় আনিকার অদ্ভুত বায়নায়। বিয়ের 2 মাস হয়ে গেছে, সময়ের সাথে তাদের ভালোবাসা আর মাও বেড়ে চলছে। ইদানিং আনিকা বেশ খিটখিটে হয়ে গেছে। তাই একদিন আবরার আনিকাকে বলল, কালকে ঘুরতে যাব তোমায় নিয়ে। বিকেলে পিছন থেকে আনিকাকে জড়িয়ে ধরে মুখের সাথে মুখ স্লাইড করে। আনিকা, বুঝলাম তো মহাশয়, কাল কি পরব? তুমি পছন্দ করে দাও। আবরার, আমি জানতাম তুমি এটাই বলবে, তাই গিয়ে আলমিরার ড্রয়ারে একটা প্যাকেট আছে, নিয়ে এসো তো। আনিকা, ওকে। আনিকা প্যাকেট খুলে দেখে একটা নীল রঙের জামদানি শাড়ি, তার উপরে ছোট করে একটা কাগজে লেখা ডিয়ার ওয়াইফি। আনিকা, বেশ সুন্দর তো। তবে হ্যাঁ, অনুভূতিটা বেশি সুন্দর। আবরার, পাগলি। পরের দিন বিকালে রেডি হয়ে আনিকা তার মায়ের আনিতার সাথে বসে আছে। এর কিছুক্ষণ পর আবরার এসে বলল, চলো যাই। আনিকা, আম্মু আসছি, আল্লাহ হাফেজ। আনিতা, ফি আমানিল্লাহ, সাবধানে যেও। আর আবরার, তুই ওকে দেখে রাখিস। আবরার, ঠিক আছে আম্মু। দুজন বাড়ি থেকে বের হলো। গাড়ি থাকার সত্ত্বেও একটা রিকশা নিল। পাশাপাশি বসে হাতে হাত রেখে রিকশা থেকে নেমে ফুচকা দোকানে গেল। দুজন মিলে ফুচকা খেলো খুনসুটি করতে করতে। আবরার ফুচকার বিল মিটিয়ে আনিকার হাত ধরে ফুটপাতের রাস্তা ধরে চলতে লাগলো। কিছু দূর গিয়ে দেখতে পেল ঝুড়ি ভর্তি কাচের চুড়ি। আবরার হাত ভর্তি নীল চুড়ি আনিকার হাতে পরিয়ে দিল। আনিকা অনেক খুশি হয়ে চুড়িগুলো দেখতে লাগলো। আবরার মুচকি হেসে বলল, এত অল্পতেই এত খুশি মিসেস আবরার? আনিকা, আবরারের দেয়া প্রতিটি জিনিস মূল্যবান, খিলখিল করে হেসে। হঠাৎ আবরারের চোখ গেল রাস্তার অপোজিট সাইডে। আবরার বলে উঠল, আনিকা দেখো, বেলি ফুল, বেশ খুশি হয়ে। আনিকা দেখে বলল, হ্যাঁ মালা মনে হয়। আবরার, তুমি এইখানটায় দাঁড়াও, আমি আসছি। আনিকা, আরে কই যাও? আমি একা না। অভিমানী সুরে। আবরার গোমরা মুখ আদুরে হয়ে, আয় পাগলি, সামনে বেলি ফুলের মালা আর আমার বউটার খোপা, খালিতা হয় নাকি? তুমি দাঁড়াও, আমি আসছি। আনিকা, ওকে যাও, আমি এখানে আছি। আবরার রোড ক্রস করে বেলি ফুলের মালা নিয়ে আসছে, বেশি খুশি হয়ে। আনিকা এই দিক থেকে তাকিয়ে মুচকি হাসছে। হঠাৎ বিকট শব্দে আনিকার চোখ হারিয়ে গেল। মুখে কথা বলার শক্তি যেন নেই। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে। রাস্তায় মাঝ বরাবর আবরারের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। আনিকা চিৎকার দিয়ে দৌড়ে আবরারের পাশে বসলো। আবরারের রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে কেড়েই চলেছে। কান্নার কারণে কথা আটকে যাচ্ছে, আর শুধু একটা কথাই বারবার আওড়াতে থাকে, আমার শুধু তুমি চাই, ওঠো আবরার। তখন আবরার আধো আধো খোলা চোখ দুটো বন্ধ করে ফেলেছে। আশপাশের মানুষ এসে আবরারকে গাড়িতে উঠায়। আনিকার কোলে আবরারের মাথা, যা থেকে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে। আনিকা শাড়ির আঁচল দিয়ে রেখেছে। অবচেতন মন এই সময় আর কিবা ভাবার আছে। প্রায় 30 মিনিট পর হাসপাতালে পৌঁছে যায়। আবরারকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। আনিকা কান্না করতে করতে অস্থির হয়ে শাশুড়িকে কল দেয়। কিছুক্ষণ পরে 2 বাড়ির লোক আসে। আবরারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। মাথার আঘাতটা বেশি ছিল। আর অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে আছে, 2 পরিবারই কান্না করছে। আনিকা কান্না করতে করতে পাগলের মতো প্রলাপ করে। বাড়ির সবাই বোঝাতে চাইছে, কিন্তু ওই যে বলে না, হৃদয়ে রক্তক্ষরণটা কারো বোধগম্য হয় না। ঠিক তেমন আনিকার অবস্থা। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে ডাক্তার বের হয়, বেশ চিন্তিত হয়ে। মিসেস আনিতা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে আবরার কথা।
ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ও ঠিক হবে তো? ডাক্তার বেশ হতাশ হয়েই বলল, অবস্থা বেশি ভালো না, আমরা চেষ্টা করছি, যদি একটু উন্নতি হয় তো ওনাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। আর এই অবস্থায় নেওয়া সম্ভব না, কারণ প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথা থেকে, তাই আমরা ওনাকে প্রাথমিক অবস্থায় আনার চেষ্টা করছি যাতে ইমার্জেন্সিতে বাইরে পাঠানো যায়। প্লিজ আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার চলে যায়। আনিতা নিস্তব্ধ হয়ে যায়, যেন কান্নার মতো চোখে পানি নেই। আর এইদিকে আনিকা সবকিছু শুনে চিৎকার দিয়ে কেঁদে সেন্সলেস হয়ে যায়। আনিকার বাবা মা যেন কোনো কুল পাচ্ছে না। মিসেস আনিতা আর আনিকার বাবা মা আনিকাকে ধরে একটা কেবিনে নিয়ে যায়। আনিতা বেগম আবরারের সব বন্ধুকে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই হাজির। বিষয়টি নিয়ে সবাই বেশ পেনে। তারা সবকিছু রেডি করছে। তবে এইদিকে আনিকার জ্ঞান ফিরেনি। ডাক্তার এসে চেক করে বলে গেছে এত বড় শক এই অবস্থায় নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। আনিতা এই অবস্থায় মানে? ডাক্তার, কেন আপনারা জানেন না? উনি 1 মান্থ প্রেগন্যান্ট। আনিতা আর আনিকার বাবা মা কথা বলার যেন ভাষায় হারিয়ে ফেলেছে। খুশি হবে নাকি শোক প্রকাশ করবে আদৌ তাদের জানা নেই। আনিকার জ্ঞান ফেরেনি। আর ওই দিকে আবরারের সিঙ্গাপুর যাওয়ার সব কাজ শেষ, এবার শুধু তার শারীরিক অবস্থা বুঝে নেয়ার পালা। আবরারের মা যেন দোটানায় পড়ে গেছে। একদিকে ছেলে আর একদিকে আনিকা, যাকে সে তার মেয়ে থেকে কোনো অংশে কম মনে করে না। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। আনিতা, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? ডাক্তার, অবস্থায় ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছে, তাই আমরা চাচ্ছি ওনাকে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব। আনিতা, ওকে, ঠিক আছে, সব রেডি আছে। ডাক্তার, হ্যাঁ, সব ওকে। 12টা বাজতে চলল। আমরা হাসপাতালের সব ফর্মালিটি শেষ করছি। ওনার সাথে আমাদের বেস্ট 5 জন ডাক্তার যাবে, যাতে যেতে কোনো সমস্যা না হয়। বেশ শান্তভাবে। আনিতা, হ্যাঁ, ঠিক আছে। ডাক্তার চলে গেল। তখন আনিতা আনিকার মা বাবাকে সব বলল। কিন্তু বিপত্তি ঘটল আনিকার জ্ঞান ফেরাতে। আনিকা জ্ঞান ফেরার পর আবরারকে খুঁজতে লাগলো। বেড থেকে উঠে দরজার দিকে দৌড়ে যেতে তখন হোঁচট খেল। কেবিনে থাকা বসাই চিৎকার দিয়ে উঠল, কিন্তু পরে নিয়ে একটা নার্স ধরে ফেলল। আনিকা ছুটোছুটি করেছে, চিৎকার দিয়ে কাঁদছে। পুরো হাসপাতাল থমকে গেছে। সবাই বলাবলি করছে এমন কি হয়, মেয়েটা এত ভালোবাসে। ডাক্তার, নার্স, সবার চোখে পানি। আনিকা পাগলের মতো প্রলাপ করছে, এক টাইপের উন্মাদ হয়ে গেছে। তার শুধু আবরার চাই। আনিকার মা বাবা আর শাশুড়ি কাঁদছে, অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সব বিফলে যাচ্ছে। শেষে ডাক্তার এসে তাকে জোর করে ঘুমের ঔষধ দিয়ে যায়, সাথে স্যালাইন। ডাক্তার সব ফর্মালিটি শেষ করে রাত 1:30টায় ডাক্তার আর আবরারের বন্ধু 2 জন আবরার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। আবরারের বাবা ওইখানেই আছে। কি থেকে কি হয়ে গেল? যেখানে নতুন অতিথি আসার খুশিতে সবার খুশি হওয়ার কথা, সেখানে পরিস্থিতি নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে কান্নার প্রতিধ্বনি। ফজরের আজানের ধ্বনিতে পুরা শহরটা মুখরিত। আনিকার মা আর আনিতা নামাজের মোনাজাতে 2 সন্তানের সুস্থতা কামনা করে চোখে জলে ফেলছে। নামাজ শেষে আনিকার কেবিনে গিয়া তারা 2 জন বাকশক্তিহীন হয়ে পড়েছে। আনিকা আর আগের আনিকা নেই। কয়েক ঘন্টার পার্থক্যে সব বদলে গেল। আনিকা বেডে বসে কারো সাথে কথা বলছে, একেবারে ছোট বাচ্চার মতো। বায়না করছে, মুখ ফুলিয়ে কাঁদছে তো আবার খিলখিল করে হাসছে। আনিকার মা সাহেলা আর আনিতা অবাক হচ্ছে, কারণ পুরো কেবিনে আনিকা ছাড়া আর কেউ নেই। সাহেলা বেগম ডুকরে কেঁদে উঠল, কোন মা ঠিক থাকবে তার অন্তঃসত্ত্বা মেয়ের এই অবস্থা দেখে?
আনিতা তার চোখের পানি ফেলছে, কারণ কাকে সান্ত্বনা দিবে? নিজেকে, নাকি আনিকার মাকে? আনিকা বেড থেকে উঠে তার দুই মায়ের কাছে গেল। বেশ খুশি হয়ে বলল, দেখেছো, তোমরা আমাকে ভুল বুঝিয়েছো, দেখো আমার আবরার ঠিক আমার কাছে চলে এসেছে মুচকি হেসে। আমি আর কখনো ওকে বেলি ফুল আনতে দিব না মুখ ফুলিয়ে। ও আবার সুযোগ পেলে আমায় ছেড়ে চলে যেতে চাইবে। আমার তো বেলি ফুল চাই না, আমার শুধু আবরার চাই, কাঁদো কাঁদো হয়। কি হলো, তোমরা কাঁদছো কেন? সাহেলা বেগম আর আনিকা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আনিকাকে অনেক বুঝিয়ে তারা শান্ত করে। আর ওইদিকে আবরারকে হাসপাতালে নেওয়া হয়। তারা চিকিৎসা শুরু করে দেয়া হয়। দুই দিকে দুইজন কেউ সুখী নয়। একজন নিজের জীবন বাঁচাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর একজন তার প্রিয়র অনুপস্থিতিতে মৃতপ্রায়। কারণ ভালোবাসা মানুষকে পূর্ণ করে, আর ভালোবাসার মানুষটির সাথে থাকলেই জীবন পূর্ণতা পায়। কেটে গেল 10টা দিন। আবরার বিপদ মুক্ত, তবে শরীর দুর্বল। জ্ঞান ফেরার পরই একটা নাম মুখে ছিল, আনিকা। প্রথম কথা ছিল, আনিকা ঠিক আছে তো? আবরারকে বলা হলো তাকে সিঙ্গাপুর নিয়ে আসা হয়েছে, আর আনিকা বাসায়। আবরার কিছুটা মন খারাপ করে ফেলল, কারণ আনিকার মুখটা যে তার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, খুব করে চাইছে একটু ছুঁয়ে দিতে। কিন্তু দূরত্ব অনেক, তাই ইচ্ছেটা চাপা দিতে হলো। এর মধ্যে 15টা দিন কেটে গেল। আবরারকে হাসপাতালে রাখা দায় হয়ে পড়েছে, কারণ সে 1 মিনিটও থাকতে চাইছে না। তার খুব ইচ্ছে হচ্ছিল তার প্রিয়তমাকে দেখার আর কথা বলার। এই 15 দিনে সবার সাথে কথা হলেও আনিকার সাথে তার একটা কথা হয়নি। আনিকার কথা জিজ্ঞেস করায় সবাই এড়িয়ে যাচ্ছে। আবরারের মনে চাপা কষ্ট হচ্ছে, কেউ বুঝতে চাইছে না, মনের এক কোনো ভয় জেগে ধরেছে। এর মধ্যে তাকে দেশে নেয়ার সকল ব্যবস্থা করা হলো। আবরারের তীব্র প্রতীক্ষা তার প্রিয়তমাকে একটি বার দেখার। 17তম দিন রাত 12টায় তারা সিঙ্গাপুর থেকে টেক অফ করে, বাসায় আসতে সকাল 11টা বাজবে। আনিতা তার ছেলেকে কিভাবে বোঝাবে সেই চিন্তায় অস্থির। একদিকে ছেলে আসার খুশি, কিন্তু কোথাও একটা তীব্র যন্ত্রণা হচ্ছে। প্রায় 11:30টায় বাসায় পৌঁছায় আবরার, তার সাথে বাবা আর বন্ধু রিফাত, জুবাই। রিফাত আর জুবাই সব জেনে চুপসে আছে। ভাবছে আবরার এই ধাক্কা সামলাতে পারবে তো। আবরার বাড়িতে প্রবেশ করতেই তার মাকে দেখে জড়িয়ে ধরে। আনিতা তার ছেলেকে পেয়ে ডুকরে কেঁদে উঠল, আবরারের মুখে আদরে ভরিয়ে দিল, মায়ের আদরে আবরারও কেঁদে দিল। হঠাৎ একটা নার্স এসে বলল, ম্যাম, পেশেন্ট অনেক প্যানিক করছে, প্লিজ চলুন, এই বলে চলে গেল। আবরার মায়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিতা ছেলের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। আবরার বুঝতে পারল এই বুঝি তার প্রিয়তমা ঠিক নেই, তার বুকে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। কাউকে কিছু না বলে ঘরের দিকে দৌড়ে গেল। সবাই বুঝতে পারছে কি হতে চলছে, তাই তারাও গেল। আবরার ঘরের দরজা খুলে নিস্তব্ধ হয়ে আছে, চোখকে বিশ্বাস করাতে পারছে না, কথা বলার শক্তিটুকুও নেই। দরজায় ঠায় দাঁড়িয়ে আছে একরাশ নীরবতা। 17 দিনের অনুপস্থিতিতে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি এই অবস্থা মেনে নিতে পারছে না আবরার। প্রিয়তমাকে দেখার একরাশ অস্থিরতা শেষ হলেও তাকে এই রূপ দেখতে পাবে তা আশা করেনি। জীবনের পূর্ণতা যেন শূন্যে নেমে গেছে। আনিকা তার বিছানায় বসা, মুখ ফুলিয়ে রেখেছে, আর একটা নার্সকে বকা দিচ্ছে, তবে আনিকার কথাগুলো ভিত্তিহীন। এলোমেলো চুল, চেহারায় ক্লান্তির ছাপ আগে থেকে শুকিয়ে গেছে, পুরো রুমে জামা কাপড় ছড়িয়ে আছে, চোখের নিচ কালো হয়ে গেছে। চেহারায় আগের চনমনে ভাব নেই এখন। আবরার ধীর পায়ে আনিকার কাছে দাঁড়ালো, আর একরাশ তৃপ্ত চোখে তাকিয়ে তার প্রিয়তমাকে দেখতে লাগলো। চোখ থেকে দুফোঁটা জল না চাইতেন বেরিয়ে এলো। আবরার আনিকা পাশে বসে দু বাহু প্রসারিত করে প্রিয়তমাকে জড়িয়ে নিল, যেন বহুকালের প্রতীক্ষার অবসান। আনিকা ফেল ফেল করে তাকিয়ে আছে, সে বুঝতে পারল না কেন হঠাৎ জড়িয়ে ধরল।
কিন্তু তাও দুহাত দিয়ে আবরারকে জড়িয়ে ধরে আছে। আবরার নিজেকে শান্ত রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। পুরুষ মানুষ খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। তাদের চোখের জল তখনই গড়িয়ে পড়ে যখন তীব্র যন্ত্রণা অনুভব করে তাও, যখন অনুভূতিগুলোর পিঠ বাস্তবতার দেয়ালে ঠেকে যায়। আবরার আনিকাকে ছাড়িয়ে দুহাত দিয়ে আলতো করে কপাল ধরে, অজস্র চুমুতে ভরিয়ে দিল। তখন আনিকা বলে উঠল, তোমাকে সকাল থেকে খুঁজেছি, তুমি কোথায় গিয়েছিলে? অভিযোগ করে। আবরার তখনও আনিকার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারল না আসলে কি বলছে এইসব। আমি ভেবেছিলাম এই দুটো মেয়ে আমার মতো তোমাকে সুই ফুটিয়ে দিয়েছে মুখ ফুলিয়ে, তাই তো ওদের বকা দিছি। তুমিও বকে দাও প্লিজ, আদুরে গলায়। আবরার কি বলবে বুঝতে পারল না, হয়তো বুঝতে চাইছে না। তখন একটা নার্স এসে আনিকার হাতে ইঞ্জেকশন দিয়ে দেয়। আনিকা আর শব্দ করে ওঠে। তা দেখে আবরার অস্থির হয়ে যায়, আনিকাকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর আনিকা আবরারের বুকে নেতিয়ে পড়ে। আবরার আস্তে করে তাকে শুইয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়, হয়তো তার অজানা প্রশ্নের উত্তরের খোঁজে। আনিতা বসে আছে, সাথে আবরারের বাবাও। আবরারের বন্ধুরা চলে গেল বেশ কিছুক্ষণ হলো। আবরার এসে মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, আনিকা এই অবস্থা কেন? ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। কি হলো ওর? আনিতা কিছু সময় চুপ করে থেকে বলে উঠল, তোর অ্যাক্সিডেন্টের দিন জানতে পারলাম আনিকা 1 মাসের অন্তঃসত্ত্বা। আবরার কি বলবে বুঝতে পারছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। তোর অ্যাক্সিডেন্টের পর যখন তোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আনিকা প্রচুর ভেঙে পড়ে। তোর অবস্থা খারাপের দিকে শোনার পর অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর জানতে পারি, তবে বুঝতে পারছিলাম না খুশি হব নাকি শোক প্রকাশ করব। তোকে বাইরে নিয়ে যাওয়ার পর অনিকার অবস্থা অবনতির দিকে যায়। আনিকা এতটাই শোকর ছিল তোর ব্যাপারটা নিয়ে যে সে রীতিমতো ভ্রম-এর মধ্যে চলে গেল। দিনের পর দিন এমন নয় ডাক্তার দেখায়নি, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। একে তো প্রেগন্যান্ট, তারপর এত বড় ঘটনাটা তার মস্তিষ্ক মেনে নিতে পারেনি। তাই আনিকা এতদিনই হেলুসিনেশনের মধ্যে আছে যে তুই ওর সাথে আছিস। তোর অ্যাক্সিডেন্ট মেনে নিতে পারেনি বলেই টুকরে কেঁদে উঠল আবরারের মা। আবরার নিস্তব্ধ হয়ে আছে, হয়তো বলার মতো কথা তার নেই, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তখন আনিতা আবরারের কাঁধে হাত রেখে বললেন, মানুষ চাইলে কি না পারে? তোর শূন্যতা তাকে এমন করেছে আবরার, হয়তো তোর ফিরে আসা আমার সেই আনিকাকে ঠিক করে দিবে। আবরার মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আনিকা ছাড়া যদি আবরার শূন্য হয় তাহলে আবরার ছাড়াও আনিকা শূন্য। আনিকায় আমার পূর্ণতা, কি করে ওকে এমন দেখে নিজেকে সামলাবো? আজ 2 চোখ বাদ মানছে না, আবরার মাকে জড়িয়ে কেঁদেই চলেছে। আবরার আনিকার রুম আবার আগের মতো করে সাজিয়েছে, সবকিছু নিজ হাতে গুছিয়ে রেখেছে আবরার। নার্সদের কাছ থেকে সব ঔষধপত্র বুঝে নিয়েছে, আর তাদের চলে যেতে বলল। তার প্রিয়তমার খেয়াল সে নিজে রাখবে, তার ছোট প্রিন্সেস যে বেড়ে উঠছে প্রিয়তমার মধ্যে দিয়ে। আবরারের আসার খবর শুনে পরের দিন আবরারের মামা মামি আর মামার শাশুড়ি তাকে দেখতে এলো। দুপুরে খাওয়া দাওয়া করে বসে কথা বলছে। এক পর্যায়ে মামার শাশুড়ি আনিতাকে বলে উঠল, এই পাগল মেয়েকে দিয়ে কি করবে? আবরার বাবাকে দেখতে শুনতে ভালোই লাগে, আরেকটা বিয়ে দাও তার। এই পাগল নিয়ে তো সংসার করা যায় না। আনিতা তার ভাইয়ের শাশুড়ি দেখে কিছু বলতে পারছে না। এইদিকে আবরারের মামা মামির যেন মাথা কাটা যাচ্ছে লজ্জায়। হঠাৎ কিছু বিকট শব্দের পিছনে ফিরে তাকালো তারা, যা দেখে আনিতা বরফের ন্যায় জমে গেল। সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আবরার, পাশে পড়ে আছে কাচের ফ্লাওয়ার ভাস, তাও আবার টুকরো টুকরো হয়ে। আবরার হাত মুঠ করে রেখেছে,
চোখ লাল হয়ে আছে। আনিকা তার ছেলের রাগ দেখে শুকনো ঢোক দিচ্ছে। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। আবরার চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, মায়ের সামনে এসে জিজ্ঞেস করলো, আম্মু আনিকাকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে? তুমিও কি ওদের মতো আমার আনিকাকে পাগল মনে করো? আনিকা, আবরার বাবা, তুই এইসব কি বলছিস? ওকে আমি আমার মেয়ের মতো করে রেখেছি। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। অবাক চোখে তাকিয়ে, যদি সমস্যা থেকে থাকে বা কখনো যদি সমস্যা মনে করো তাহলে বলে দিও, আমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। চোখ মুখ সত্য করে, তুই কি পাগল হয়ে গেলি? আমার মেয়েকে আমি কোথাও নিতে দিব না। তোকে হারানোর ভয় এমন হয়েছে, তাহলে কি করে আমি ওর সাথে এমন করব? যে মেয়ে আমার ছেলেকে এত ভালোবাসে তাকে কি করে চোখের আড়াল হতে দিব বল? অশ্রুসিক্ত চোখে, তাহলে এই মহিলাকে এখনই আমার বাড়ি থেকে বের করো। চোখ লাল করে। আবরারের মামা আর মামি লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আজ তার শাশুড়ির কারণে এই দিন দেখতে হলো। মা, আমি আনিকার কাছে যাচ্ছি। আসার পর এই মহিলাকে যেন না দেখি, এই বলে হন হন করে চলে গেল আবরার। আনিতা তার ভাইয়ের আর ভাইয়ের বউদিকে করুণ চোখে তাকিয়ে আছে। আবরার তার রুমে গিয়ে দেখে আনিকা গুটিসুটি মেরে শুয়ে আছে, হয়তো ক্লান্ত লাগছে তাই। আবরার পাশে বসে আনিকার দিকে ঝুঁকে তাকাতেই দেখলো আনিকা কাঁদছে। আনিকার কান্না দেখে আবরারের বুক মুছে উঠল। তার পেশি চোখে পানি তারে সইছে না। আবরার আনিকা হাত ধরে উঠিয়ে বসালো। আনিকা চোখ ফুলে গেছে। আবরার আর না পেরে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আনিকা ফুপিয়ে কেঁদে উঠল আর কান্না করে আদো আদো গলায় আবরারকে বলল, তুমি আমায় রেখে আবার কেন গেছিলে? আমার ভয় করে না বুঝি? মেয়েগুলো যদি আবার আমায় সূচ ফুটিয়ে দিত? যেন আম্মু বলছে আমার না ছোট একটা বেবি আসবে, তাই তো আমি দৌড়ে তোমার কাছে যাই না। আমার খুব কষ্ট হয় তুমি না থাকলে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। অভিমান, অভিযোগ আর একরাশ আবদার করে বলল। তা না মানার সাধ্য যে আবরারের নেই। আবরার আরো শান্ত করে জড়িয়ে ধরে বলল, আমি এখন থেকে কোথাও যাব না। আমি আমার আনিকার কাছে থাকবো। আর আমি তো জানি আমাদের ঘরে আনিকার মতো লক্ষ্মী একটা ছোট আনিকা আসবে, একদম লাল টমেটো। আনিকা চুপ করে শুনছে আবরারের কথাগুলো। তাই তুমি একটু দৌড়বে না, ঠিক মতো খাবা, ঔষধগুলো সময় মতো নিবে, একদম বাহানা করবা না লক্ষ্মী। স্লো হয় যে, আমি তোমার সব কথা শুনবো, তবে তুমি কোথাও যেতে পারবে না। প্রমিজ করো। আদুরে গলায়, প্রমিজ। উঠো এখন, চলো আমরা নিচে যাব, নইলে সবাই বলবে প্রিন্সেসের আম্মু লেজি। চিন্তিত হয়ে, তুমি এইভাবে জড়িয়ে ধরে রাখলে কেমনে যায়? আর প্রিন্সেসের আম্মু লেজি না, অভিমান করে। আবরার আনিকাকে ছেড়ে পাজা করে করে বাথরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনলো। আনিকাকে আগের মতো শাড়ি পরিয়ে দিল, তবে এইবার আনিকা চুলে আর খোপা করতে দিল না। তাই আবরার একটা পনিটেইল করে দিল। দুজন মিলে নিচে গেল। আনিতা আর আবরারের বাবা মাহফুজুর রহমান অবাক হয়ে তাকিয়ে আছে। আজ আনিকাকে প্রথম দিনের মতো সিদ্ধ লাগছে। লাগবে নাইবা কেন, আবরার ছাড়া আনিকা যে অপূর্ণ। আর আজ তাদের একসাথে পূর্ণ লাগছে। বাহামার মেয়েটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আনিতা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আরে আরে, খালি কি তোমার মেয়ে? আমার বুঝি কেউ না? আনিতাও কিন্তু আমারও মেয়ে। একটু রাগী ভাব নিয়ে বলল মাহফুজুর রহমান। আমি তোমাদের দুজনে মেয়ে। খুশি হয়ে বলল আনিকা। আবরার তাকিয়ে আছে, দেখছে তাদের। আনিকার মন ভালো করতে বলে উঠল, তাহলে আমি কে? আমাকে তো কেউ ভালোবাসে না, মুখ গোমরা করে।
আব্বু আম্মু তোমরা না ওকে রাস্তা থেকে তুলে এনেছো? দুষ্টুমি করে বলল আনিকা। এতে সবাই হো হো হেসে উঠল। আনিতার চোখে কোণে জল। মেয়েটাকে এতদিন পর হাসতে দেখলো, দুষ্টুমি করতে দেখলো। দুপুরে সবাই খেতে বসলেও আনিকা বসলো না। আবরার ওর খাওয়ার ঘরে নিয়ে গেল। আনিকা খাবে না বলে মুখ ফিরিয়ে নিলেও বেবির কথা বলায় খেয়ে নিল। কিন্তু একটু পর বমি করে আবরারের শার্ট ভরিয়ে দিল। আনিকা ভয় থাকতে পারছে না, ভেবেছে হয়তো আবরার বকা দিবে। কিন্তু আবরার মুচকি হেসে সব পরিষ্কার করে ধুয়ে ফেলল। আনিকা বিছানায় শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। আবরার অফিসে সকল কাজ তার বিশ্বস্ত ম্যানেজার আর পিএকে বুঝিয়ে দিল। শুধুমাত্র জরুরি কাজগুলো সে ঘরে বসে করবে বলেছে। এর মধ্যে অনেকবার আনিকার পরিবার ওকে দেখে গেছে। আবরার বাসায় থাকে আনিকার পাশে, ওকে নিয়ে সময় কাটায়। ইভেন আনিকার সকল কাজ করে। কখনো বিকেলে হাঁটতে বের হয়, কখনো গিটার বাজিয়ে গান শোনায়। খুনসুটি করে যাচ্ছে দিন। এই মধ্যে কেটে গেল 7 মাস। আনিকা এখন মেন্টালি স্টেবল। আবরারের ভালোবাসা আর কেয়ার গুলো ওকে ঠিক করে দিতে বাধ্য করলো। তবে আনিকার 7 মাস হওয়ায় সে বেশিক্ষণ হাঁটতে পারে না, তাই আবরার সাথেই থাকে। এই 7 মাসে আনিকাকে 1 গ্লাস পানি ঢেলে খেতে হয়নি। দুপুরে আর রাতেও আবরার খাইয়ে দিত আবার কখনো আনিতা। মাহফুজুর রহমান আনিকার পাশে বসে গল্প করত যেন তার ছোট দাদুভাই বোর না হয়। তা শুনে আনিকা হেসে কুটি কুটি হতো। আনিকার 9 মাসে। আবরারের চোখে ঘুম নেই। কষ্ট হয় খুব যখন দেখে আনিকা মাঝে মাঝে ক্লান্ত হয়ে হেলে পড়ে। আর আজ আনিকার প্রশ্ন আবরারের পুরো ঘুম কেড়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় বসলো। আনিকার রোজকার অভ্যাস আবরারের বুকে পিঠ ঠেকিয়ে বসা আজও তাই। পিনপিনের নীরবতায় ভেঙে আনিকা প্রশ্ন করল, আচ্ছা, আবার অনেকেই তো আছে যারা তাদের বেবি ডেলিভারি হওয়ার সময় মারা যায়। আচ্ছা, আমিও যদি আর না ফিরি আমার বেবিকে তুমি কি করবে? তুমি কি আবার বিয়ে করবে? ভাবলেশহীন ভাবে বলল। আবরার জ্যান্ট নিস্তব্ধ হয়ে আছে। কথাগুলো জটলা পাকিয়ে গলায় আটকে গেল। বুকে তীব্র যন্ত্রণা হতে লাগল। আনিকা নিজের পিঠে তরল কিছু অনুভব করতে পারে, পিছনে ফিরে দেখলো আবরার কাছে। আনিকা তা দেখে খারাপ লাগছে। নিজের উপর রাগ হচ্ছে। নিজেকে সামলে নিয়ে আবরারের দুগালে হাত রেখে চোখে পানি মুছে দিল। নিজেকেই অপরাধী মনে হচ্ছে এখন। তাই বলে উঠল, আরে আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি তো সিরিয়াসলি নিয়ে নিলে। দেখো এখন কিন্তু আমি কেঁদে দিব। কদো কাদো মুখ করে। আরে পাগলিটা আমার কখনো এমন কথা বলবে না। মজা করেও না। আমার খুব কষ্ট হয়। তোমাকে হারানোর ভয় জেগে বসেছে। তুমি কি বুঝো না তোমাতেই পূর্ণতা আমার? জড়িয়ে ধরে বলল। আবরার জেগে আছে। বারান্দায় দাঁড়িয়ে কথাগুলোই ভাবছে। ঠিক তখনই আনিকার চিৎকার শোনা গেল। আবরার দৌড়ে গিয়ে দেখলো আনিকা পেটে হাত দিয়ে কাঁদছে। আবরার তার মাকে ডেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আনিকার কান্না আবরারকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। দুপুরে আনিকার বলা কথাগুলো কানে বাজছে, তার হারিয়ে ফেলবে না তো তার প্রিয়তমাকে। প্রায় 20 মিনিট পর হাসপাতালে পৌঁছালো আনিকাকে নিয়ে। গাড়ি থেকে নেমে আবরার পাজা করে তুলে নিল আনিকাকে। ট্রেজারে শুইয়ে দিয়ে আনিকার হাত ধরে আছে আবরার। চিল্লিয়ে ডাক্তারকে ডেকেই চলেছে। নার্স আর ডাক্তার এলো। আনিকা তখনও ব্যথায় চিৎকার করে কাঁদছে। ডাক্তার আনিকাকে ওটিতে নিয়ে গেল। আবরার ঠায় দাঁড়িয়ে আছে ওটির সামনে। আনিকার একটা চিৎকার আবরারের কলিজা ভেদ করছে। ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। আবরার দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো আনিকা কেমন আছে। ডাক্তার প্রত্যুত্তর বলল, মিস্টার আবরার, ওনার নর্মাল ডেলিভারি করার মতো পেইন থাকলেও আমরা তা করতে পারবো না।
কারণ ওনার প্রেগন্যান্সিতে প্রথম থেকেই কমপ্লিকেশন ছিল, যার প্রভাব এখন হচ্ছে। প্রচুর ব্লাড লস হচ্ছে, তাই আমরা চাচ্ছি সিজার করাতে। তাও কিছু কমপ্লিকেশন থেকেই যায়, তাই আপনাকে বন্ড সাইন করতে হবে। বেশ মন খারাপ করে। আবরার পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এটা বোধ হয় দুঃস্বপ্ন, যা ঘুম ভাঙার পর শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করুন, আবরার সময় এর সাথে রিস্কও বাড়ছে। আবরারের ধ্যান ভাঙল ডাক্তারের কথায়। ছলো ছলো চোখে শুধু বলল, প্লিজ আমার আনিকার যেন কিছু না হয়। আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, তা প্লিজ মিস্টার আবরার, বন্ড সাইন করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন বেবি আর মা সুস্থ থাকে। আবরারের কাঁধে হাত রেখে সই করার সময় আবরারের হাত কাঁপছে। জীবনে অনেক বড় বড় ডিল নিমেষেই সাইন করে দিয়েছে, কিন্তু আজ পারছে না। মনে হচ্ছে একটা সাইন তার বৃহৎমা থেকে তাকে দূরে নিয়ে যাবে। তাও কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল। ডাক্তার যাওয়ার সময় বলল, আল্লাহকে ডাকুন। আবরারের কানে ডাক্তারের একটা কথাই বাজছে, আল্লাহকে ডাকুন। আবরার অজু করে তাহাজ্জুদের নামাজের জন্য চলে গেল হাসপাতালের নামাজ কক্ষে। নামাজের মোনাজাতে অজর কান্না করছে আর আল্লাহর কাছে তার স্ত্রীর সুস্থতা কামনা করেছে। ওইদিকে আনিতা আর মাহফুজ আনিকার মা বাবাকে কল দিয়ে সব বলল। আনিকার মা কান্নায় ভেঙে পড়লেন। তারাও হাসপাতালে চলে এলো। আবরার নামাজ শেষ করে ওটির সামনে দাঁড়িয়ে লাল লাইটটা দেখতে লাগলো। আনিতা আবরারের কাছে গিয়ে কাঁধে হাত রাখল। আবরার মাকে দেখে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলো। আনিতা বুঝতে পারছে না কিভাবে ছেলেকে সান্ত্বনা দিবে। আবরার তো কেঁদেই চলেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যেখানে একটা সিজার করাতে ডাক্তারের সর্বোচ্চ 20 মিনিট লাগে, সেখানে 1 ঘন্টা হতে চলল। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বের হলো। আবরার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আনিকা কই? পেছনে থেকে 2 জন নার্স বের হলো, তাদের হাতে তুলায় মোড়ানো 2টো পিচ্ছি বাচ্চা। দুটোই মুখ ফুলিয়ে আছে মায়ের মতো। আনিকা কান্নার পর যেমন মুখ ফুলিয়ে থাকতো তেমন করে। মিস্টার আবরার, এই নিন আপনার ছেলে আর মেয়ে। নার্স হাসি মুখে বলল। আবরার অবাক হয়ে আছে দেখে। ছেলে আর মেয়ে? ডাক্তার, ছেলে আর মেয়ে মানে আমার টুইন বেবি? ছলো ছলো চোখে। হ্যাঁ, আপনার টুইন বেবি, মুচকি হেসে। আনিতা আর আনিকার মা খুশি হয়ে এসে বাবুদের দেখে কোলে নিল। আবরার ডাক্তারের দিকে তাকিয়ে, কি হলো ডাক্তার, আমার আনিকা কই? ও কেমন আছে? কোথায়? বলুন, আনিকাকে কি করছেন? কেঁদে চিল্লিয়ে। মিস্টার আবরার, আপনার ওয়াইফ ঠিক আছে? ওনার স্যালাইন চলছে, এখনো জ্ঞান ফেরেনি। চিন্তিত হয়ে। কিন্তু ডাক্তার, আমার আনিকার জ্ঞান ফেরেনি কেন? কি করছেন? নিশ্চয়ই খুব কষ্ট দিয়েছেন। আবরারের ভিত্তিহীন প্রশ্ন। তেমন কিছু না, ওনার শরীর দুর্বল তাই। চিন্তা করবেন না, উনি ঠিক আছে। ভয় পেয়ে গেছিলাম ওনার অবস্থা দেখে। ভেবেছিলাম হয়তো বাঁচানো যাবে না, কিন্তু দেখুন আল্লাহর রহমতে ভালো আছে। মুচকি হেসে। আমি জানি আমার আনিকার কিছু হবে না। ও আমাকে তো বলছে আমাকে ছাড়া কোথাও যাবে না। চোখের পানি মুছতে মুছতে। আমার এত বছরের এক্সপেরিয়েন্সের মধ্যে এই প্রথম দেখলাম কেউ তার স্ত্রীর জন্য এমন পাগলামি করতে। আবরার সাহেব, দোয়া করি এমনই ভালোবাসা থাকুক আজীবন। আবরার ডাক্তারের কথায় মুচকি হেসে বলল, যাকে ছাড়া আমি অপূর্ণতাকে ছেড়ে থাকার চিন্তাই করতে পারি না। তো পাগলামি তো কিছুই না। ডাক্তার, আমি দেখা করব আনিকার সাথে। করুণ দৃষ্টিতে। হা হা আবরার, আমি জানতাম আপনি এটাই বলবেন।
তাই দেখুন আপনার জন্য শুধুমাত্র দরজাটা খুলে রাখা। নার্স আছে, ওনাকে বললে নিয়ে যাবে। নার্স আবরারকে নিয়ে গেল। আবরার বসে আছে আনিকার পাশে। আনিকার চোখের নিচে কালি পড়ে আছে, শুকনো ঠোঁট, চোখের পানি পড়ার দাগ পড়ে গেছে। আবরার এইটা দেখেই কেঁদে উঠল। এনেস্থেশিয়া দেওয়ার কারণে আনিকা এখনো অজ্ঞান। আবরার আস্তে করে আনিকার কপালে ঠোঁট ছোঁয়ালো। কিছুক্ষণ পর আনিকা পিটপিট করে চোখ খুলল। আবরার তা দেখেই ডাক্তারকে ডাকতে যাবে, ঠিক তখনই আনিকা আবরারের হাত মুঠ করে ধরল। আবরার পিছনে ফিরে দেখে আনিকা তার হাত ধরে আছে। আবরার আবার বসল। আনিকা কিছু বলছে, তবে শোনা যাচ্ছে না, তাই আবরার আনিকার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করল। আনিকা আবারও কিছু বলল, তবে তা শুনে আবরার অবাক হয়ে আছে। কারণ আনিকা আবরারের কানে বলল, খুব ভালোবাসি। আবরার কাঁদছে, খুব কাঁদছে। আনিকা সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। তা দেখে আনিক মুচকি হাসল। আবরারকে দিয়েই চলছে। আনিকা তাকিয়ে আছে। শুনো, আর কখনো এমন করবা না। তুমি সব সময় আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, আজও তাই করছিলে। তুমি কি একটু বুঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? তুমি হীনা, আবরার অপূর্ণ। কেন বুঝো না? তোমাদের পূর্ণতা আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে। তা দেখে আনিকা ফিক করে হেসে উঠল। আবরার রাগী ভাব নিয়ে বলল, হাসবা না ওকে। দুই বাচ্চার মা হয়েও আমার সিরিয়াস কথায় হাসছো। আনিকা অবাক চোখে তাকিয়ে আছে। দুই বাচ্চার কথা শুনে আস্তে করেই বলল, দুই বাচ্চা মানে? হ্যাঁ ম্যাডাম, আমাদের টুইন বেবি। আনিকার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দুঃখের নয়, খুশি। ডাক্তার এসে আনিকাকে কেবিনে দেয়। পরিবারের সবাই কেবিনে আছে। ডাক্তার বলছে আস্তে কথা বলতে, কিন্তু আনিতা আর মাহফুজ ছেলে আর মেয়েকে নিয়ে ভেজাল করছে। এইদিকে আনিকার মা মেয়ের মাথার পাশে বসে আছে, আর তার বেয়ানের ঝগড়া দেখে মিটমিট করে হাসছে। আবরার মা বাবার কাণ্ডে প্রচুর বিরক্ত। এখন অব্দি তার ছেলে মেয়েকে কোলে নিতে দিল না। আনিকা আবরারের ফুলিয়ে রাখা মুখ দেখে হাসছে। আনিতা আর মাহফুজ ছেলের এমন মুখ দেখে হেসেই শেষমেশ কোলে নিল, তাও অনেক ভয় ভয়, যদি পড়ে যায়। সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। সকালের আলো ফুটলো, তাই নাস্তা আনতে। আবরার একবার মেয়েকে কোলে নিচ্ছে, তো আবার ছেলেকে। আনিকা আবরারের মুখের দিকে তাকিয়ে আছে। আবরারের খুশি দেখছে। আবরার এসে আনিকার পাশে বসল। আনিকা তাকিয়ে থেকেই বলল, তোমাদেরই সকাল আমার। তোমার ভাবনায় ক্লান্ত দুপুর। তোমার কাঁধেই গধূলির লগ্ন আমার। তোমার হাতে হাত রেখে বিকেলের সূর্যাস্ত। তুমি হীন শূন্য তিক্ত সন্ধ্যা আমার। তোমাদেরই পূর্ণরাত। অবশেষে তোমাদেরই পূর্ণতা আমার। আবরার নিঃসুপ তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমাদেরই পূর্ণতা আমার। সমাপ্ত। হয়তোবা সবাই পূর্ণতা পায় না, কিন্তু কিছু মানুষ তাদের ভালোবাসায় পূর্ণতা পায়। আবার কেউ হারিয়ে খুঁজে। ভালোবাসা মায়াজাল, যা সবাই কাটিয়ে উঠতে পারে না। তবে অনেকেই সেই মায়ের জালে আটকা পড়ে থাকতে চায়। ভালোবাসায় পারে শূন্যকে পূর্ণ করতে।